আগে যে সমস্ত কর্মকাণ্ড করছেন সেই রূপে আবার আসতে চাচ্ছেন। আপনি একটু ধৈর্য ধরেন, একটু টাইম দেন, তখন দেখেন মানুষ কি বলে। হয়তো মানুষ আপনাকে ডেকে আনবে একদিন রাজনীতিতে, বলে না আমাদের ভালো ছিল, দরকার আছে। সেটা আপনি তো সেই সুযোগ দিচ্ছেন না। আপনি তো ইউনূস আমাকে ফেললো কেন, তাকে ফেলে দিতে হবে এই চ্যালেঞ্জে গেছেন। আপনি তো তাকে শান্তিতেও দিচ্ছেন না একদিন। আমি তো বললাম 15 তারিখ আপনি কর্মসূচি দিয়েছেন, 5 তারিখে আপনি মানে অপসারণ করা হয়েছিল আপনাকে। সেই একই বিষয়ে আপনি ফেব্রুয়ারিতে আসে 6 মাসের মাথায় আবার কর্মসূচি দিচ্ছেন। তার মানে হচ্ছে কি আপনার কোনো অনুশোচনা নাই, আপনার কোনো রিগ্রেট নাই, আপনি কি করেছিলেন না করেছিলেন, আপনি জনতার কাছে কিভাবে যাবেন সেরকম কোনো দলীয় প্ল্যান নাই। আপনি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করছেন, আপনার দলের কোনো মতামত এখানে প্রতিফলিত হচ্ছে না। আচ্ছা, আমি চ্যালেঞ্জটার কথা বলা হচ্ছে যে উনি বারবার চ্যালেঞ্জ দিচ্ছেন, চ্যালেঞ্জটা কাকে দিচ্ছেন? চ্যালেঞ্জটা এই যে যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে, যারা তাকে অপসারণ করলো তাদেরকে, যাদেরকে উনি চ্যালেঞ্জটা দিচ্ছেন, মানে তারা তাদের যেই প্ল্যান নিয়ে তারা এসেছিলেন, যে মেটিকুলাস প্ল্যান নিয়ে তারা এসেছিলেন, সেই প্ল্যানটা কি মানে বিচার করা বা সংস্কার করা? এখন পর্যন্ত আমরা ওই সময়কার মানে আমরা খালি ফেসবুকে দেখে আসছি যে 2000-এর অধিক মানুষ পাখির মতো মেরে ফেলা হয়েছে। এখন পর্যন্ত সেই 6 মাস হয়ে গেছে, 6 মাস খুব অল্প সময় না। এখন পর্যন্ত সেই 2000 মানুষের কোনো আমরা তালিকা পাইনি। এখন পর্যন্ত আমরা জানি বহু শহীদ ফিরে আসছে, এরকম আমরা দেখেছি। আমরা বহু আহতদের আহাজারি আমরা এখনো দেখছি। যে যদিও আমরা একটা জানি যে জুলাই ফাউন্ডেশন একটা হয়েছে, কোটি কোটি টাকার ফাউন্ডেশন, এখন আমরা আহতদের আন্দোলন করতে দেখছি। 800 প্লাস একটা তালিকা প্রকাশ করেছে। তাহলে কেন এখনো বলা হচ্ছে যে 2000-এর অধিক মানুষ পাখির মতো গুলি করে মারা হয়েছে? তাহলে এই তালিকাটা 800 প্লাস, এটাকে তাহলে আমাদের ঠিক করা উচিত। 834 জন, সরকারি হিসাবে 834 জন, 834 জন, ওটুকুনকে আমাদেরকে উল্লেখ করা উচিত। বারবার যে আমরা বলা হচ্ছে 2000-এর অধিক মানুষকে পাখির মতো মারা হয়েছে, তো এই সরকারের যে প্ল্যানটা, সেই প্ল্যানটাও তো সরকার ঠিক মতো করতে পারছে না। রাইট, আপনি যেটা বলছেন ঠিক সেই জায়গায় সরকারের ব্যর্থতা। সরকার শেখ হাসিনাকে ধরবেন বা আদার্সকে ধরবেন, এই জন্য তাদের যেটা এখন দরকার এভিডেন্স সংগ্রহ করা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা। কিন্তু সরকার এই জায়গায় 6 মাসও এখন কিছু করতে পারে না। আমরা ওয়েট করি তারা কি করতে পারে না করতে পারে, কিন্তু তারা অনন্তকাল ওয়েট করবেন, তারা অনন্তকাল এটা চালাতে পারবেন। শুনেন, আমি শেষ করে দিচ্ছি। তারা অনন্তকাল এটা চালাবেন, অনন্তকাল সংস্কার করবেন, এগুলো তো হয় না। সরকার যদি বিচার প্রক্রিয়া শুরু করে, এভিডেন্স যথাযথভাবে দেয়, সরকারে যেই আসুক, আদালত তো একই থাকছে। আদালত তো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বলতে পারেন না যে আপনি আদালত চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি হলে, তার মানে তাহলে আদালতের প্রতি অনাস্থা থাকবে। এখন আদালতকে যদি আপনি বিশ্বাস করেন, আপনি প্রক্রিয়া তৈরি করে গেলেন, আপনি এভিডেন্স দিলেন, তার বিরুদ্ধে মামলা থাকলো, সে মামলা চলবে। সে কোন মাসে শেষ হবে, কিভাবে শেষ হবে, সেটা পরে দেখা যাবে। বর্তমান সরকারের উচিত সেটা হচ্ছে সেইগুলো করা এবং সংস্কারের মাধ্যমে তারা নতুন একটা নির্বাচন দিয়ে বিদায় দেওয়া। 1200 শতকে এখানে আমরা দেখছি, আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, আনিস ভাই যেটা বললেন যে কোনটা করা উচিত, তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যানের মাধ্যমে পুরো আন্দোলনের সময় শেখ মুজিবের বক্তব্যকে ছোট ছোট করে প্রচার করে আন্দোলনটা করা হয়েছে। আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে শেখ মুজিবের বক্তব্যকে বারবার করে, ওনার বক্তব্যগুলোকে দেয়ালে লেখা হয়েছে, বলা হয়েছে, এবং 5ই আগস্টের পরপরই আমরা দেখলাম শেখ মুজিবকেই কিভাবে অপমান করা হলো। এই প্ল্যানের পর যা যা এখন পর্যন্ত, মানে ঠিক আছে, একজনকে অপসারণ করবারই যদি প্ল্যান থাকে, তিনি তো অপসারিত হয়ে গেছেন, তারপর তো একটা পরবর্তী প্ল্যান থাকবে। আমরা সাধারণ জনগণ হিসেবে কোনো পরবর্তী প্ল্যান দেখছি না। আমরা এখনো দেখছি যে ওই একই প্ল্যান, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে অত্যাচার করা, নির্যাতন করা, সেই আওয়ামী লীগের পেছনেই লেগে থাকা। মানে সেই কাজগুলো করতে দিচ্ছি না। 1200 শতকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন ভারতবর্ষে ঢুকেছিলেন, তখন তার অভিযোগ রয়েছে, এটি নানা ইতিহাসবিদ নানাভাবে বলেন, যে নালন্দা বিশ্ববিদ্যালয়টিকে প্রথমে ধ্বংস করা হয়েছিল। তো বাংলাদেশে এই 24-এর অভ্যুত্থানের পর আমরা দেখছি যে 32 নম্বরের মতো মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ভবনটিকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবং এটি তো শেখ হাসিনা পরিবারের সম্পত্তি নয়, এটি তো 1994 সালে ট্রাস্ট করে বাংলাদেশের জনগণকে তিনি দিয়ে গেছেন। তো এটি তো বাংলাদেশের সম্পত্তি। তো বর্তমান সরকার কি তার নিজের দেশের সম্পদ রক্ষা করার জন্য যথাযথ দায়িত্ব পালন করছে কিনা?
না, আমি তো এখানে আজকেও বলছি, আমি তো বললাম এখানে সরকারের ব্যর্থতা। কারণ সরকার একটা যেই রাজনৈতিক দলেরই হোক, একটা অফিস বলেন, একটা স্থাপনা বলেন, যখন সংঘবদ্ধ জনতা ভেঙে দেবে, সরকার এটা যদি করতে দেয়, তার মানে হচ্ছে সরকারের অস্তিত্ব নাই। এখানে সরকার পরিচালনা করছে তাহলে অন্যজন, অন্য ব্যক্তিরা। এবং যে যে ভবনটার কথা বললেন, ঐতিহাসিক স্মৃতি বিজড়িত, তার সাথে বঙ্গবন্ধু মারা গেছেন, তাই না? আমি আমার ইয়েতে লিখেছি যে আপনি একটা ইতিহাসকে ধ্বংস করে একটা আপনার রোষানলে ফেলে ইতিহাস তো মুছে দিতে পারবেন না। আপনার যে হিংসাত্মক কর্মকাণ্ডর মাধ্যমে তো ইতিহাস মুছে যাবে না। এবং তাদের এই বঙ্গবন্ধুর বাড়ির প্রতি তাদের এই আক্রোশের কারণ শেখ হাসিনা অবশ্যই। শেখ হাসিনার প্রতি তাদের যে আক্রোশ, সেটাকে তারা এখানে প্রতিফলন ঘটাচ্ছে। আবার মৃত, আমি এটা প্রশ্ন করেছি, মৃত শেখ মুজিব হয়তো তাদের কাছে তাদের এখন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তাদের রাজনীতি, তারা যে নতুন কি জানি একটা বলে বন্দোবস্ত করবে, সে বন্দোবস্তের ক্ষেত্রে হয়তো তাদের শেখ মুজিব তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে, সেই জন্য তারা এটা করছে। আমি লন্ডনে দেখেছি যখন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার পর, এখানে রবার্ট ক্লাইভের মূর্তি ভাঙার জন্য লন্ডনে বিক্ষোভ হয়েছে, কিন্তু ফরেন অফিস এই রবার্ট ক্লাইভের চারপাশে শক্ত প্রাচীর গড়ে দিয়েছে। আমি দেখেছি পার্লামেন্ট স্কোয়ারে গান্ধীর মূর্তিকে প্রাচীর দিয়ে প্রোটেক্ট করেছে ব্রিটিশ সরকার। তো বাংলাদেশের যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, তো কালকে যদি টুঙ্গিপাড়া গিয়ে সেখানেও যদি এটাকে শেখ মুজিবের মাজার গুড়িয়ে দেয় একদল, আবার একদল গিয়ে যদি জিয়াউর রহমানের মাজার গুড়িয়ে দেয়, তাহলে এগুলো তো বাংলাদেশের সম্পত্তি। তো এই হিস্ট্রি, হেরিটেজ, কালচারকে রক্ষা করার দায়িত্ব কি এই সরকার নিতে পারছে না আপনি বলছেন? তাহলে কোন দিকে যাচ্ছি মেহরাব? চাচ্ছেই না। আমার কাছে মনে হয়েছে যে এই দায়িত্বটা নিতে চাচ্ছেনই না। একটা অদ্ভুত বিকৃত সংস্কৃতির দিকে আমরা আসলে এগিয়ে যাচ্ছি বলবো না, অলরেডি আমরা একটা বিকৃত সংস্কৃতিতে ঢুকে পড়েছি, যে সংস্কৃতিতে আসলে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করলেই, কয়েকটি ছাত্র আন্দোলন করলেই এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে যায়, অটোপাস হয়ে যায়, যেখানে কয়েকটা দিন রাস্তায় বসে থাকলে যে কোনো আন্দোলন আসলে সফল হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে এবারের এখন যেই সরকারটি চলছে, সেটা আনিস ভাইয়ের মতো আমি একইভাবে বলবো, আসলে যে কারা সরকার চালাচ্ছেন সেটা আমিও আসলে বুঝতে পারছি না। আমার এক এক সময় মনে হচ্ছে এক একজন সরকারের মুখপাত্র। পরীক্ষা বাতিল, কোনো পড়াশোনা নেই, স্কুলের যে বইগুলো, বাংলা বইগুলোর পুরো ইতিহাস বাতিল হয়ে গেল। তারপর রাস্তায় যে কোনো আন্দোলন করলে সেই আন্দোলনের একটা সুফল পাওয়া যাচ্ছে, যে কোনো আন্দোলনের করলেই সুফল পাওয়া যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এই গা বাঁচিয়ে চলা যে ব্যাপারটা, এবং আমরা একটা কেমন একটা প্রজন্ম তৈরি করেছি, ফ্র্যাঙ্কেনস্টাইন প্রজন্ম। আমরা জানি না এই প্রজন্মকে আমরা যা দিয়েছি, এই প্রজন্ম আমাদেরকে কি দেবে। তো এই রক্ষা করবার যে চেষ্টাটা, এটা আমি এখনকার সরকারের মধ্যে আমি দেখছি না। আমি শেষ প্রসঙ্গে আনিস আলমগীর আপনার কাছে জানতে চাই, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি একটি ডাস্টবিনের ছবি প্রচার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমন দায়িত্বশীল একটি জায়গায় থেকে এমন কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখেন একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে? আমি মনে করি যে পার্সোনালি যে একটা ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দেওয়া, এটা যদি তার প্রতিপক্ষ দিয়ে থাকে, এটাতে কোনো আমি সমস্যা দেখি না। কারণ সব সময় পতিত স্বৈরাচারী সরকার যারা থাকে বা তাদের প্রতিপক্ষরা এটা করতে পারে। এরশাদ আমলে এরশাদের কার্টুন দিয়ে অনেক হয়েছিল, বা ইয়াহিয়ার সময় ইয়াহিয়ার কার্টুন দিয়ে হয়েছিল। এবং শেখ হাসিনার প্রতিপক্ষ যদি তা করে, সেটা করতে পারে। কিন্তু আমি যেটা পছন্দ করিনি, এটা আমি লিখেছি, একদম নিজেই তো বলেছি, যেটা হচ্ছে যে সরকারি উদ্যোগে এটা করা। সরকারি উদ্যোগে করা মানে হচ্ছে এগুলো একটা ঘৃণার সংস্কৃতিকে আমরা লালন করছি, এটা এবং চক্রাকার এটা চলতেই থাকবে। এবং শফিক যে করছে সেটা তো সরকারের একজন প্রতিনিধি এবং সরকারের একজন কর্মচারী তিনি নিজে। তো আমি মনে করি যে সেটা তাকে শোভনীয় হয়নি। সে যদি স্বাধীন নাগরিক হিসাবে করতো, সেটা আমার কাছে হয়তো খারাপ লাগতো না। তার নিজের বুঝ, সে মনে করছে যে না, আমি এটা করতেই পারি, স্বৈরাচারের বিরুদ্ধে এদেরকে তো কোনো ক্ষমা নাই, উনি যেভাবে বলেন বাল এটা করতে পারে,
এইগুলো এই সমস্ত শব্দাবলী যে আমরা বালির বিরুদ্ধে দাঁড়াবো, কিন্তু আমি মনে করি যে একজন ব্যক্তি হিসাবে আমি ইন্ডিপেন্ডেন্ট পার্সন হিসাবে আমি এটা করতে পারি, কিন্তু যখন আমি সরকারি চাকরি করি তখন কিছু বাধ্যবাধকতা থাকে, সেখানে এগুলো করাটা অশোভনীয় এবং সরকার নিজের উদ্যোগে এটা করাটাও এক ধরনের এটা কি বলবো মানে এক ধরনের হিংসাকে লালন করে। আচ্ছা, এখন জনগণের করের টাকায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বয়ং বাংলা একাডেমি এটি প্রকাশ করেছে। তো জনগণ কি কর, যেমন ইয়াহিয়ার ক্যারিকেচার এর কথা বলেছেন, ইয়াহিয়ার ক্যারিকেচার তো সাধারণ জনগণ তৈরি করেছে। তো রাজনৈতিকভাবে কেউ যদি তৈরি করে সেটির নিশ্চয়ই তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, কিন্তু প্রধান উপদেষ্টার একজন সরকারের দায়িত্বশীল ব্যক্তি এটি পারেন না, এটি আপনি বলেছেন। মেহরাফরোজ শাওন, আপনার স্ট্যাটাসটি, ফেসবুক স্ট্যাটাসটি আমাদের পলিটিকা টিভির ফেসবুক পেজে ভাইরাল হয়েছে এবং প্রায় 2 লাখ হাজার আপনার এই বক্তব্য আমরা না, আমি সরাই নেই, আপনি বোধহয় লাস্ট আর ভিজিট করেন নাই। হ্যাঁ, এটাকে সামনে রেখে যেটা হয়েছে যে আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, যাই হোক, তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে ব্যাখ্যা দিয়েছেন যে এ টিমের পক্ষ থেকে ওনার মেয়ের ছবি নিয়ে ক্যারিকেচার করে এটার জবাব দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার ফেসবুকের মন্তব্য এবং প্রেস সচিবের এই জবাব আপনি কিভাবে দেখেন? প্রেস সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব কিংবা প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এটি অসম্ভব দায়িত্ব সম্পন্ন একটি শেয়ার, আমরা সবাই জানি, এবং তিনি প্রধান উপদেষ্টার মুখপাত্র। তার দায়িত্ব প্রধান উপদেষ্টা বা মানে দেশের জন্য কি করছেন সেই বিষয়গুলো, সামনে কি করতে যাচ্ছেন সেই বিষয়গুলো জনগণের কাছে বয়ান দেয়া। উনি ওনার বাসায় একটি ডাস্টবিন এরকম বানাতেই পারেন, উনি ব্যক্তিগতভাবে ঘৃণা করতে পারেন, বাসায় একটি ডাস্টবিন বানাতে পারেন, ওনার ফ্যামিলি পেজে উনি এই ডাস্টবিনে ময়লা ফেলার একটা ছবি দিতে পারেন। কিন্তু যে পেজটা ওনার অফিসিয়াল পেজ, যে পেজ থেকে উনি বিভিন্ন দায়িত্ববান খবরগুলো যেখান থেকে উনি শেয়ার করেন, সেই পেজে যখন তিনি দেন, সেটা আমার কাছে মনে হয় যে অসম্ভব প্ল্যান করে, ওই মেটিকুলাস প্ল্যানের মতোই প্ল্যান করে উনি ঘৃণাটা ছড়ানোর চেষ্টা করছেন। সেই জিনিসটা অবশ্যই আমার কাছে মনে হয়েছে এটা আশা করিনি, এরকম একটি কাজ আশা করিনি। তবে আমি এটা বলবো যে বিভিন্ন সময়ে যে কোনো ধরনের ভাইরাল কন্টেন্টে বলি বা যে কোনো ধরনের অপছন্দ যখন হয় মানুষের কোনো ফেসবুক পোস্ট বা যে কোনো মানুষের বক্তব্য, তখন দেখা যায় যে অ্যাটাকটা সবসময়, আক্রমণটা সবসময় করা হয় যে কোনো একজন নারীকে। সেটা যদি হয় কোনো দায়িত্বশীল ভদ্রলোক, তাহলে আক্রমণ করা হয় তার হয় স্ত্রীকে অথবা তার কন্যাকে। এটি আমরা সব ক্ষেত্রেই দেখি। আজকে যদি এটা কোনো একটা দায়িত্বশীল ভদ্রমহিলাই কাজটি করতেন, তাহলে সেই ভদ্রমহিলাটাকেই অ্যাটাক করা হতো। যেটা আমরা দেখেছি যে লাল গালিচায় করে যখন আমাদের উপদেষ্টারা একটি খাল খনন করতে গেছেন, ওখানে 3 জন ছিল, কিন্তু আক্রমণ করা হয়েছে শুধুমাত্র নারী উপদেষ্টা যিনি ছিলেন তাকেই। তো এই সংস্কৃতিটাও আমাদের জাতিগত সমস্যা। এই সংস্কৃতিটা অবশ্যই আমি এটাকে কোনোভাবেই আমি সাপোর্ট করি না। কিন্তু উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে উনি সরাননি, আমার কাছে মনে হয়েছে উনি যে পোস্টটা দিয়েছিলেন ওই পোস্টটা ওনার পেজে নেই। হ্যাঁ, এবং আমার কাছে যেরকম মনে হয়েছে, আনিস ভাই যেরকম বলেছেন যে ওনার মতো একটা দায়িত্বশীল জায়গায় থেকে এরকম একটা পোস্ট দেয়া যায় না, আমার মনে হয়েছে উনিও সেটা বুঝতে পেরেছেন এবং এই জন্যই উনি পোস্টটা মুছে দিয়েছেন। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে উনি আসলে কাকে রিপ্রেজেন্ট করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু প্রধান উপদেষ্টাকে রিপ্রেজেন্ট করেন। প্রধান উপদেষ্টার যা বলার প্রেস সচিবের মাধ্যমেই বলা হয়। এই বিষয়টাকে আসলে প্রধান উপদেষ্টার ইমেজকেও দেখাচ্ছে, ওনার ইমেজটাকে তো ক্ষুণ্ণ করবার কথা। ওনার কি আসলে একই মতামত? উনিও কি মনে করেন যে বাংলা একাডেমিটাকে এভাবে করেই সাজানো উচিত, সরকারি টাকায়, সরকারি পৃষ্ঠপোষকতায় এরকম একটা ঘৃণার সংস্কৃতিকে আসলে ছড়ানো উচিত কিনা? তো আমার কাছে ওনার বক্তব্য, উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যা আর ওনার পোস্ট আমার কাছে দুটোকে মনে হয়েছে সাংঘর্ষিক। উনি 1 ফেব্রুয়ারি এই পোস্টটি দিয়েছেন, তারপর দিন এই পোস্টটি আর দেখা যায়নি। কিন্তু এখন আপনি যদি আবার তার ফেসবুকে যান, তাহলে এই স্ট্যাটাসটি আপনি দেখতে পাবেন। তো এটি কি হাইড করা ছিল?
সাধারণত ডিলিট করে ফেললে এটিকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় না, কিন্তু হাইড করে রাখলে আবার সেটিকে পাবলিক করা যায়। তো আমার কাছে মনে হচ্ছে এটি সেটা অবশ্য আমি বলতে পারবো না, আমি ওভাবে করে ওনার ফেসবুক পোস্ট ফলো করিনি। যদিও উনি দাবি করেছেন আমি নাকি ওনার ফেসবুকের সমস্ত পোস্ট পড়ি, ওনার কোনো একটি স্ট্যাটাসে দাবি করেছেন যে মেহের আফরোজ খান ওনার সব পোস্ট প্রশংসা করেছেন যে আপনি ডায়েরিটা পড়েন। হ্যাঁ, না আমি আসলে ওনার ওই একটি পোস্টই আমি পড়েছি, সেটা ভাইরাল হয়েছিল বলেই পড়েছি। এবং এরপর উনি আরো ওনার পূর্ববর্তী দুটি পোস্ট আমাকে আমার শুভান্নু ধাইরা আমাকে পাঠিয়েছেন, সেখান থেকে আমি জেনেছি ওনার এর আগের ওনার মনোভাব কেমন ছিল, মনোভাবের পরিবর্তনটা আমি সেখান থেকে জানতে পেরেছি।